এতটা স্থির হয়ে বসে থাকার মতো কি বিশ্বকাপটা চলছে এই মুহূর্তে? রাউন্ড অফ 32 শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক আপসেটের দেখা মিলছে এবং সেই আপসেটের নতুন সংযোজন জার্মানি এবং নেদারল্যান্ডস। একই রাতে শিরোপা প্রত্যাশী দুটো দল তারা কিন্তু বাদ পড়ে গেছে বিশ্বকাপের আসর থেকে এবং তাদেরকে যারা হারিয়েছে তাদের স্বপ্নযাত্রা অবিচল রয়ে যাবে। প্যারাগুয়ে এবং মরক্কো, তাদের গল্পটাও বলতে হবে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ের আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বিন পারভেজ এবং আজকের গল্পে অনেকগুলো নায়কের কথা বলতে হবে, যারা গোলকিপিংয়ে নায়কোচিত পারফরমেন্স দিয়েছেন, যারা শুট টেকার হিসেবে মাথা ঠান্ডা রেখে গোলগুলো বের করেছেন। শিরোপা প্রত্যাশী আরও একটা দল যারা হলুদ জার্সি পরে, সে ব্রাজিল কোনো মতে জাপানকে পেরিয়ে গেছে এবং রাউন্ড অফ 16-এ নিজেদের জায়গা করে নিয়েছে। কথা হবে সেই সব নায়কদের নিয়ে এবং আমার পাশে যাকে পেয়েছি আজকে বিশেষ অতিথি হিসেবে, তিনিও কোনো অংশে কম নন। বাই দ্য ড্যাশিং লুকস অ্যান্ড স্পেশালি উইথ দ্য আর্জেন্টাইন জার্সি, খুবই ভালো লাগছে। শিপন মৈত্র, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। অনেক মুভিতে আপনি অভিনয় করেছেন, আপনার অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন আপনি বিভিন্ন মহলের দর্শকদের কাছ থেকে এবং এই গ্রহণযোগ্যতা পাওয়ার পেছনে ডেফিনেটলি একটা হার্ড ওয়ার্ক থাকে। সো ওভারঅল আপনার কাছে যদি আমি জিজ্ঞাসা করি যে অ্যাজ আ হিরো, মানে ফুটবলে যদি আপনাকে একটু চিন্তা করে বলতে বলা হয় যে ফুটবলে আসলে হিরো কারা হতে পারেন, মানে লুকস কি ম্যাটার করে নাকি অন্য কোনো কিছু, আপনি কিভাবে একজন ফুটবলের হিরোকে ডিফাইন করতে পারেন? ফুটবলের ওটা প্রথমে যেটা বলেছেন যে প্রচুর পরিশ্রমের পর একজন যে কোনো শিল্পী তৈরি হবে, একজন ফুটবলার তো একজন বলবো প্লেয়ার অ্যান্ড শিল্পী মধ্যে চলে, এটা একটা শিল্প আসলে। সো আমি বলবো যে যারা আসলে যতটা প্র্যাকটিস করেছে, যতটা শিখেছে এবং প্র্যাকটিসের ভিতরে আছে, আর তার খেলার গুণটাই আসলে মেইন, লুকস কোনো ম্যাটারই করে না। কারণ ম্যাটার করলে তো আসলে মানুষ, তাহলে তারা আসলে আমাদের প্ল্যাটফর্মে কাজ করতে হতে পারতো যে ইতালি প্রত্যেকবার বিশ্বকাপ জিত, তারা তো সুদর্শন ফুটবলারদের নিয়ে আসে। হ্যাঁ, বাট সুদর্শন হলে একটা প্লাস পয়েন্ট কি, ফ্যান ফলোয়ার অনেক বেশি থাকে। লাইক যেমন আমি যেমন ছোটবেলা থেকে বিকামের প্রচন্ড পরিমাণ ভক্ত, ডেভিড বেকহাম, আমি মানে প্রচন্ড পরিমাণ ভক্ত। ইভেন তার জন্য এমন হয়েছে একটা সময় যে আমি আর যখন অল্প আর্ন ছিল, তারপরেও ডেভিড বেকহাম একটা বডি স্প্রে কিনবো, একটা পারফিউম কিনবো, বা বেকহামের কোনো নতুন কিছু বেরোলে একটা ব্যাপার থাকতো, একটা অ্যাডিকশন থাকতো। এই জিনিসগুলো হলো লুকের দিক দিয়ে, কিন্তু খেলা বেসিক্যালি আসলে বেকহাম কিন্তু অতটা ফেমাস হতো না যদি ওর খেলাটা যদি ঠিক না থাকতো। ও তো অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল। সো অবশ্য লুকটা হলো অ্যাকচুয়ালি বলবো এটা হলো প্লাস, কিন্তু মেইন তো আসলে তার পারফরম্যান্স। সো আপনি যেহেতু আর্জেন্টাইন জার্সি পরেছেন, ধরেই নিতে পারি যে আপনি একজন আর্জেন্টিনার সমর্থক। সেই হিসেবে আপনার এই যে আর্জেন্টিনাকে সমর্থন করা, এটার যদি কোনো ব্যাক স্টোরি থাকে? এটার ব্যাক স্টোরি আসলে আমি তো মানে 90s কিডস, কিন্তু তারপরেও দেখা যায় আমি যেহেতু লাইক ছোটবেলা থেকে ম্যারাডোনা শুনে বা আমাদের ওই ম্যারাডোনার খেলা, ওই টাইমটা তো ওই ম্যারাডোনার থেকে আসলে আর্জেন্টিনার ভক্ত। সত্যি কথা বলবো, আর্জেন্টিনাকে যদি একদম স্পেসিফিকলি বলি, ম্যারাডোনার জন্য হলো আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করা শুরু করি। আর তারপর তো একটা স্ট্রাগল টাইম গেছে আমাদের, মানে আমি বলবো লম্বা সময় স্ট্রাগল গেছে, বাট ওই ভালোবাসাটা ওই ছোটবেলার থেকে যেহেতু ধারণ করে এসেছি, এখনো এটা লাইফ টাইম থাকবে আশা করছি। সো আর এখন তো মানে টপ ক্লাস টিম বলবো। এবং লিওনেল মেসিকে পাওয়াটা আসলে একটা বিশাল বড় ব্লেসিং হয়েছে আর্জেন্টিনার। সেটা পুরো দেশের জন্য ব্লেসিংস আমি বলবো, এবং ওয়ার্ল্ডের জন্য ব্লেসিংস, মানে এটা গিফটেড একটা জিনিস। সো আমরা ম্যাচের ভেতরে যদি চলে যাই, আপনি তো দেখছেনই যে রাউন্ড অফ 32-তে এখন নকআউট ফেজে প্রত্যেকটা ম্যাচ খুবই ডু অর ডাই ধরনের গেম। পা হরকানোর কোনো সুযোগ নেই, আপনাকে পারফর্ম করতে হবে, ম্যাচটা প্রত্যেক ম্যাচ জিতে এখন শিরোপার দিকে যেতে হবে। তো আর্জেন্টিনা নিয়েই শুরু করতে চাই একটু, কারণ আর্জেন্টিনা যেভাবে করে আসলে গ্রুপ পর্বটা পার করেছে, অনেকটা মেসির উপর ডিপেন্ডেন্সি তাদের ছিল। তো নকআউট স্টেজেও দেখা যাচ্ছে তাদের অপোনেন্ট কেপ ভার্দের মতো দল, কিংবা পরবর্তী রাউন্ডে হয়তো অস্ট্রেলিয়া এবং মিশরের মধ্যে যেই দল জিতবে। তো অনেকে বলছেন নাকি আর্জেন্টিনা খুব সহজ একটা রাস্তা পেয়ে যাচ্ছে, ইজি রুট পেয়ে যাচ্ছে। ফুটবলে কি এরকম ইজি কিছু হয়? ইজি কিছুই হয় না। নাম্বার ওয়ান, আমি আর্জেন্টিনার খেলার যেহেতু 2 দিন বাদে আমি একটা কথাই বলবো, লাইক ব্রাজিলের খেলাটা দেখলাম, ব্রাজিল কিন্তু খুব সহজে কিন্তু উতরে যায়নি, মানে একদম লাস্ট মিনিটে ধরতে গেলে, লাস্ট মিনিট না হলে হয়তো এক্সট্রা টাইম পেতো, ট্রাইব্রেকার হতো, কিন্তু ট্রাইব্রেকারে জিতবে কি জিতবে না একদম টাফ ছিল, বিকজ অফ তার পরবর্তী 2টা ম্যাচ দেখলেই বোঝা যায়। বিকজ অফ, আমি সত্যি কথা বলছি, আমি পার্সোনালি এবার আমি একটা প্রেডিকশনের থেকে ভেবেছিলাম যে এবার নেদারল্যান্ড মনে হয় ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে, কিন্তু নেদারল্যান্ড কিন্তু রাউন্ড 32-তেই বাদ পড়ে গেল। এবং মানে খুব বলবো যে প্যারাগুয়ের সাথে লাইক এটা মানে ভাবা যায় না, সবচেয়ে বড় কথা।
আর তারপর ব্রাজিলও কিন্তু আমি কি বলবো যে জাপান কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়ে ওরা হেরে গেছে আমি বলবো, মানে ওইখানে কিন্তু আসলে আমি আর্জেন্টিনা বলে যে আমি ব্রাজিলের বিপক্ষে বলছি তা না, জাপান কিন্তু ভালো খেলেছে সোজা কথা, মানে সবাই ধরে নিয়েছিল যে জাপান কিছু একটা করে ফেলবে, কিন্তু ওইখানে আসলে ব্রাজিল আজকে পার পেয়ে গেছে, বেস্ট অফ লাক ফর ব্রাজিল। কিন্তু তারপর আপনি যদি বলেন যে জার্মান, যাকে নিয়ে আমরা তো লাফাই সত্যি কথা, মানে আমি বলবো না একটা সময় একটা ইমোশনালি যদি বলি, ইমোশনালি তো করি না, ফান মুডে আমি করি, এই 7 আপ ট্যাপ আপ যাই বলি আমরা তো 7টা গোল ব্রাজিলকে দেইনি, ওই জার্মান দিয়েছিল বলে ওই ব্যাপারটা নিয়ে আমরা একটু ফান করি, ঠাট্টা করি এবং ব্রাজিলের খ্যাপে এটা একটা ফান হয়ে গেছে। কিন্তু সেই জার্মানের মতো টিম কিন্তু আজকে বাদ পড়ে গেল। সো এইবার আসলে ওই প্রেডিক্ট করেও কিছু হচ্ছে না এবং অনেক মানে বড় বড় মানে শক্ত শক্ত টিমগুলো কিন্তু ঝরে পড়ছে, মানে বলা যাচ্ছে না কোন দিকে যাবে। তো তার মানে একটা নার্ভাসনেস কাজ করার কথা আর্জেন্টাইন ফ্যানদের মধ্যেও, কারণ কেপ ভার্দে তারা উরুগুয়েকে এবং স্পেনকে আটকে দিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান অর্জন করে তারপরে কিন্তু রাউন্ড অফ 32-তে এসেছে। আমরা যেহেতু ব্রাজিল প্রসঙ্গে চলে এসেছি, সেই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করতে পারি। ম্যাচ শুরুর আগে অনেকে বলছিলেন যে নেইমারকে দেখবো কিনা মাঠে, তিনি কখন নামবেন, তিনি দলের মূল তারকা, কিন্তু গত ম্যাচটায় কিন্তু কোচ অ্যাঞ্চেলটি তিনি নেইমারকে নামাননি এবং লাক্সারি পেয়ে গেছেন না নামানোর, কারণ তাকে নামতে হয়নি। 90 মিনিটের ভেতরে ব্রাজিল ম্যাচটা শেষ করেছে। তবে শুরুতে যখন জাপান গোলটা দিয়ে দিল, তখন আসলে আপনার রিয়াকশনটা কেমন ছিল যে তারা কিন্তু একটা গোল পেয়ে গেছে, এখন কি হবে? না, কালকে একটু কি ছিল যে প্রথম 45 মিনিটস এবং 60 মিনিটস আমি খেলাটা দেখেছি, মানে তখন মনে হচ্ছে যে জাপান অনেক স্ট্রংই আসলে, অ্যাকচুয়ালি কিন্তু 90 মিনিটস কিন্তু খেলেছে পুরো মাঠে, কিন্তু লাইক প্রথমজন গোল দেখেছি আর আমরা অনেকজন মিলে দেখেছিলাম আসলে, প্রায় অলমোস্ট 30+ আমরা একটা সব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই দেখেছিলাম। সো ওইখানে আসলে বেশিরভাগই আর্জেন্টাইন ছিল, ব্রাজিল একটু কমই ছিল। তাহলে তো উৎসব ছিল আর কি ব্যাপারটা। সো খুব কাদা ছোড়াছুড়ি হচ্ছিল, ব্রাজিলরা খুব মানে থেমে যাচ্ছিল, বাট আসলে মন থেকে যতই করি ব্রাজিল তো অবশ্যই একটা যদি ফেভারিট টিমের মধ্যে বলি, ব্রাজিল কিন্তু আসলে ভালো খেলে গেছে, ওরা তো প্রুফ দিয়ে গেছে। সো আমরা কিন্তু চাই একটা ভালো টিম যাক, একটা ভালো টিম কাপ পাক, এবং কথা ব্রাজিল যেতে আর্জেন্টিনাও যায়, অ্যাটলিস্ট সেমিফাইনালে দেখা হোক এরকম একটা তো চাইবো। বাট ব্রাজিলের কালকে খেলা দেখে যেটা মনে হচ্ছে লাইক ওই যে একই কথা, আপনি যেটা বলেছেন প্রথমে মেসি একাই খেলে যাচ্ছে, কিন্তু ব্রাজিলে কিন্তু ওই আমি দেখলাম যে জাস্ট বিনি ছাড়া মোটামুটি ওরা কালকে ভালো খেলেছে, কিন্তু ওই একমাত্র কিন্তু বিনি টেনে নিচ্ছে টিমটাকে। এখন বলতে গেলে আবার ব্রাজিলিয়ানরা কথা বলবে, এবং আমার মনে হয় নেইমার নামেনি ভালো হয়েছে, কারণ ব্রাজিলের গত ম্যাচটাতে কিন্তু অল্প সময় নেমেছে, কিন্তু ওর কিন্তু পারফরমেন্স ভালো ছিল না আসলে। আর মানে নেইমারকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি অ্যাজ এ প্লেয়ার, আমি যেহেতু লিগ ওরা যখন খেলে আমি ওই একই দলে মেসি নেইমার বা ওই খেলেছেন এক সময়, তো ওইখান থেকে আমার নেইমারকে খুব ভালো লাগে, কিন্তু নেইমার কিন্তু আসলে ফিট নাই মানে আমার মনে হয়, আর বাকিটা তো অ্যাকচুয়ালি ওর কোচ আর ও নিজেই বলতে পারবে। রাইট, এবং ব্রাজিলের হয়ে আসলে কামব্যাকটা শুরু হয়েছিল একটা আর্সেনাল ম্যান ইউনাইটেড ডুও দিয়ে। সেকেন্ড হাফে গ্যাব্রিয়েল মাগালেসের একটা ক্রস থেকে ক্যাসেমেরো তিনি হেডারে গোলটা দিয়ে ব্রাজিলকে সমতায় ফেরেন, এবং একেবারে 90 মিনিট পেরিয়ে যাওয়ারও আরও 2 মিনিট যখন পেরিয়েছে, সেই সময় আর্সেনালেরই আরেক খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্টিনেলি তিনি গোলটা দিয়ে জিতিয়ে দেন ব্রাজিলকে। আনলাইকলি একটা অপশন, কারণ ব্রাজিল সাধারণত তারা যেসব অপশন নিয়ে শুরু করেছিল তাদেরকে বদলে হঠাৎ করে একটা বদলি খেলোয়াড়কে আনেন, এবং তিনি একটা ইম্প্যাক্ট রেখেছেন আর কি। সো ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটা গেম ছিল। ব্রাজিল রাউন্ড অফ 16-এ চলে গেল। জাপানের জন্য একটা হার্ট ব্রেক, তবে নিশ্চয়ই তারা যে প্রোগ্রেস করছে, আমার মনে হয় এশিয়ার প্রথম দল হিসেবে তারা যদি কোনো ওয়ার্ল্ড কাপের ফাইনালেও উঠে যায় সামনের কোনো আসরে, আমরা কিন্তু আসলে অবাক হওয়ার কিছু না, খুবই ভালো পারফরমেন্স তারা করছে। আমরা পরবর্তী দুটো ম্যাচে যাই। আপনি অলরেডি মেনশন করে ফেলেছিলেন একটু করে যে জার্মানি, যারা 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের প্যারাগুয়ের মুখোমুখি হতে হয়েছিল, এবং তার আগে যেটা হয়েছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচটা জার্মানি হোঁচট খেয়েছিল, তারা ইকুয়েডরের সঙ্গে হঠাৎ করে 2-1 গোলে হেরে যাওয়াতে একটুখানি শঙ্কা জাগছিল যে এই দলটা আসলে কতটুকু, তাদের সিলিং কতটুকু, তাদের প্লেয়িং স্টাইলের মধ্যে ওই এনার্জি, জার্মান যে একটা মেশিন লাইক এফিসিয়েন্সি, সেটা কিন্তু নাই। আলটিমেটলি প্যারাগুয়ের সঙ্গে যে ম্যাচটা, সেখানে প্রথমে জার্মানি পিছিয়ে যায়, সেখান থেকে আবার কাই হ্যাভার্টজের গোলে সমতায় ফেরে, এক্সট্রা টাইমও শেষ হয়ে যায়, কোনো গোল আসে না, এবং তারপর চলে আসে পেনাল্টি। তো এই পেনাল্টির বিষয়টা নিয়ে যদি আপনাকে বলি যে এখানে আসলে ইম্পর্টেন্ট কি থাকে, মানে নার্ভটা কতটা শক্ত থাকা প্রয়োজন, কারণ এটা তো মনে হয় দেখে সহজ মনে হতে পারে। আপনাকে বললাম একটা পেনাল্টি নেন, খুব ক্লোজ ডিস্টেন্স, শুধু কিপার আছেন, পোস্ট বাকিটুক ফাঁকা, কিন্তু আসলে কতটা কঠিন এই কাজটা?
এটা যদি আমি মানে যেহেতু আমি ফুটবল ক্রিকেট একটু খেলাধুলার মধ্যে থাকি, এখনো চেষ্টা করি মাঝে মধ্যে আমরা খেলাধুলা আই এম শিওর আপনার লুকস ফিটনেস সব মিলে মনে হয় ইউ শুড বি আ গুড অ্যাথলিট অ্যাজ ওয়েল। খেলি, কারণ আমরা তো মাঠে ফান মুডে ফ্রেন্ডলি ম্যাচ খেলি, ইভেন আমরা দেশকে রিপ্রেজেন্ট করি না, এরিয়াকেও রিপ্রেজেন্ট করি না। সেই ক্ষেত্রে যখন মাঠে থাকি আমরা মানে লাইক কি বলবো, একটা ক্রেজি ব্যাপারটা থাকে তখন, কিন্তু আসলে মাথায় শুধু জেতার একটা আগ্রহ এবং নিজের একটা ভালো পারফরমেন্স, এই ব্যাপারটা থাকে। আর তারা একটা পুরো ওয়ার্ল্ড কাপ তো একটা অনেক বড় একটা ফ্যাক্ট, তার মধ্যে পুরো একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, আর তার মধ্যে মনে হচ্ছে ওর পায়ে এখনো অনেক কিছু ডিপেন্ড করছে। সো এই ব্যাপারটা আমি বলবো আমার মনে হয় একদম টপ ক্লাস যারা আছেন প্লেয়ার থেকে শুরু করে একদম নতুন যে শুটটা করবে সবাই নার্ভাস থাকে। ওই নার্ভাসের জায়গা থেকে ও কনফিডেন্ট থেকে যে চলে আসতে পারে ফাইন। আর আমার মনে হয় মানে পেনাল্টিটা পুরোপুরি নির্ভর করে গোলকিপারের উপরে একটা দেশের, আমার মনে হয়। কারণ শুট করে কি হচ্ছে না, কিন্তু একটা গোলকিপার যখন স্ট্রং থাকে তখন কিন্তু অনেক কনফিডেন্ট থাকে ওই দেশটা। যেমন লাস্ট টাইমও কিন্তু আমরা লাইক লাস্ট ওয়ার্ল্ড কাপে বলছি আর্জেন্টিনা সাপোর্ট করে, কিন্তু মার্টিনেজ কনফিডেন্ট ছিল যে কিছু একটা হতে পারে ওকে দিয়ে, যারা যারা ভালো গুড গোলকিপার। সো আমি বলবো যে ল্যাক অফ কনফিডেন্স তো মনে হয় সবারই থাকে, আর তার মধ্যে দেশ ওয়ার্ল্ড কাপ 4 বছর পর এই ব্যাপারগুলো আমার মনে হয় সবাই কনফিডেন্স লেসই থাকে আমার মনে হয়। এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররাও কিন্তু সেখান থেকে সাফার করেছেন। আমরা লিওনেল মেসিকেও দেখেছি, একটা পেনাল্টি তিনি মিস করেছিলেন অস্ট্রেলিয়ার সঙ্গে, যদিও পরবর্তীতে 2 গোল দিয়ে পুষিয়ে দিয়েছেন। বাট এই যে জার্মানি প্যারাগুয়ের ম্যাচটা যখন পেনাল্টিতে গেল, জার্মানির 40 বছর বয়স্ক ম্যানুয়েল নয়ার, যিনি কিনা 2014-তে জার্মানি যখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেই স্কোয়াডের সদস্য, তার কাছ থেকে অন্তত একটা ভালো কিছু জার্মানি এক্সপেক্ট করছিল। একটা সেভও তিনি করেছেন, একটা শট বাইরেও গিয়েছিল। তবে জার্মান ফরওয়ার্ড যারা ছিলেন, কাই হ্যাভার্টজ এবং ভোল্টা মাডা, দুজনই আসলে ওই প্যারাগুয়ের কিপারকে ধরার সুযোগ দিয়েছেন, এবং প্যারাগুয়ের কিপার গিল তিনি 2টো সেভ করেছেন। মানে এমন না যে বাইরে মেরেছেন, তিনি 2টো সেভ করে প্যারাগুয়েকে ম্যাচে রেখেছেন। এবং তারপরে জনাথন টাহ আরও একটা মিস করেছেন, এবং সেখানে প্যারাগুয়ে তাদের গোলটা দিয়ে তারা কিন্তু ম্যাচটা জিতে নেয় পেনাল্টিতে। সো এই যে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ধরে নেই জার্মানি, আমরা এই প্রসঙ্গটাতে স্টিক করি, এদের মতো দলেরও যদি একটা নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়, তার মানে তো আসলে কেপ ভার্ডের বিরুদ্ধে কি আর্জেন্টিনা খুব বেশি সেফ আপনার মনে হচ্ছে? আসলে আমি বলবো মানে এই ফার্স্ট 3টা ম্যাচ যেটা নিয়ে আমরা ডিসকাস করছি, মানে আমার মনে হয় যে ব্রাজিল মানে যেতে বেঁচে গেল, তার মধ্যে আপনার নেদারল্যান্ডও কিন্তু ফেলে দেওয়ার মতো দল না। আর জার্মানকে নিয়ে কিন্তু সব একটা কনফিডেন্ট থাকে যে জার্মান যে কোনো সময় ভালো কিছু করতে পারে। ওকে দেখবেন নেগেটিভ ভাইবটা খুব কম থাকে। যারা জার্মানকে পছন্দ করে না তারাও কিন্তু মনে করে জার্মানি দ্য স্ট্রং টিম। সো জার্মানের সাথে যদি এরকম হতে পারে, সে অনেক কিছুই হতে পারে, মানে অনেক কিছু হতে পারে। বাট আর্জেন্টিনা এখন অনেক কনফিডেন্ট টিম। আমার কিন্তু মনে হয় যে আর্জেন্টিনা বা অন্য নেক্সট যে দলগুলো আছে ওই ট্রাইব্রেকার পর্যন্ত, এক্সট্রা টাইম পর্যন্ত না যাওয়াটা ভালো। মানে এর আগে যদি কিছু করতে পারে তাহলে মনে হয় সেফ। আর যদি এটা এক্সট্রা টাইম বা ট্রাইব্রেকার মানে পেনাল্টি পর্যন্ত যায় তাহলে আসলে অনেক কিছু হতে পারে। আর্জেন্টিনার বিপক্ষের দলের গোলকিপারও কিন্তু প্রচন্ড ভালো গোলকিপার, বিগত খেলাগুলোতে যা দেখলাম। সো গোলকিপার জন্য কিন্তু ওরা বলবো যে অনেকটা এত দূর এসছে, আমি বলবো সবাই ভালো খেলছে। সো ফেলে দেওয়ার মতো কিছু না। সো ক্রস ফিঙ্গার। হ্যাঁ, ডিফিকাল্ট একটা ম্যাচ আমাদের জন্য নিশ্চয়ই অপেক্ষা করছে। বাট এই ডিফিকাল্টিটাই তো আসলে বিশ্বকাপের এক্সাইটমেন্ট। এই যে না জানতে পারাটা কি হবে, নিশ্চয়তা নেই কোনো কিছুর, এটাই আসলে এক্সাইটমেন্টটা। সো ব্রাজিল মোটামুটি মানে পিছলাতেও তারা কিন্তু বেঁচে গিয়েছে, এবং জার্মানির কথা তো বললামই, তারা বাদ পড়ে গেছে আরও একবার। গত 2বার তারা গ্রুপ পর্ব থেকে বেরিয়ে যেতে পারেনি, তবে 2026-এ এসে তারা ফার্স্ট নকআউট ম্যাচেই নকড আউট হয়ে গেল প্যারাগুয়ের কাছে। প্যারাগুয়ের জন্য অবশ্যই কংগ্রাচুলেশনস, তারা তাদের ফুটবল ইতিহাসের একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাচ্ছে। কারণ তারা এমন একটা লেভেল রিচ করছে যেটা আগে কখনো তারা হয়তো সেভাবে পৌঁছতে পারেনি। আমরা তারপরের ম্যাচটায় যাই। যারা আসলে রাত জেগে সকালে দেখেছেন কিংবা অ্যালার্ম দিয়ে সকালে এই ম্যাচটাই দেখতে চেয়েছেন, সকাল 7টায় হয়েছিল নেদারল্যান্ডসের ম্যাচ, এবং তাদের কঠিন একটা প্রতিপক্ষ ফেস করতে হয়েছিল মরক্কোকে। আমরা যদি তাদের র্যাঙ্কিংস দেখি, একেবারে কাছাকাছি জায়গায়, মরক্কো 7-এ, নেদারল্যান্ডস 8-এ, মানে খুবই সমমানের দুটো দল। সবাই এক্সপেক্ট করছিল যে আসলে এত জলদি এই দুটো দলের মুখোমুখি না হওয়াটা হয়তো ভালো হতো, এবং একটা দল আফ্রিকাকে রিপ্রেজেন্ট করছে, একটা দল ইউরোপকে রিপ্রেজেন্ট করছে। আপনি তো বলেই দিয়েছেন আপনার আর্লি প্রেডিকশনে নেদারল্যান্ডসকে আপনি আসলে চ্যাম্পিয়নও ধরে নিয়েছিলেন। তো এই নেদারল্যান্ডস দলটায় এমন একজন খেলোয়াড় ছিলেন কোডি গ্যাকপো, ওদের ফরওয়ার্ড। জাস্ট খুব রিসেন্টলি তিনি খুব দুঃসংবাদ পেয়েছেন একটা বড়, যে তার অনাগত সন্তান
তিনি সার্ভাইভ করতে পারেননি। তো সেই শোকটা নিয়েই গ্যাকপো মাঠে নেমেছিলেন এবং নেদারল্যান্ডসকে তিনি একটা লিডও দিয়ে দিয়েছিলেন। তবে মরক্কো তারা কামব্যাক করলো, আবারও সেই 1-1 গল্প, আবারও সেই এক্সট্রা টাইমের গল্প এবং আবারও সেই টাই ব্রেকারে গিয়ে ঘটনাটা ঘটলো। তো এইখানে যেটা হয়েছে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে বারের মধ্যে বারবার শটগুলো লেগে যাচ্ছে, মানে অফ টার্গেটও না, কিপারকেও সেভ করতে হচ্ছে না, সামহাও একই বারে হিট করে করে বল বের হয়ে যাচ্ছে। ওরকম লেভেলের নার্ভাসনেস দুটো দলের প্লেয়ারদের মধ্যে ছিল এবং দিন শেষে আফ্রিকার দেশ মরক্কো তারা আবারও একটা পেনাল্টি উইন পেয়ে গেছে নেদারল্যান্ডসের এগেনস্টে। সো এই যে সাধারণত আমরা বলি যে ইউরোপের একটা ডমিনেশন থাকে, লাতিন দলগুলোর একটা ডমিনেশন থাকে, এবারে কিন্তু আফ্রিকার দলগুলো বেশ ভালো করছে এবং মরক্কো গতবার সেমিফাইনালে উঠলো, এবারও তারা একটা বড় দলকে হারিয়ে শুরু করেছে। তো ফুটবলের এই বিশ্বায়নের জায়গা থেকে আপনার কি মনে হয় যে আফ্রিকা আস্তে আস্তে ওই লেভেলে আসছে যেখানে তারাও হয়তো নিজেদের কোনো সময় বলতে পারে যে আমরা বিশ্বকাপ জেতার মিশন নিয়ে আসছি বা এরকম কিছু? আমি বলবো হওয়া উচিত। আমার মনে হয় এশিয়ার থেকে আসা উচিত, আফ্রিকা থেকে আসা উচিত, কারণ আমরা তো ওই ঘুরে ফিরে সবসময় কনফিডেন্ট লেভেলটা দেখাই ওই যে আপনার ল্যাতিন আর হলো ইউরোপিয়ান টিমগুলো দিয়ে। সো আমার মনে হয় এরকম যদি আফ্রিকান এশিয়ান থেকে ইভেন আরো এশিয়া থেকে আরো যদি 2-3টা দল, আফ্রিকান তো আরো অনেকগুলো দল এভাবে যদি উঠে আসে, মানে ইন ফিউচার ওয়ার্ল্ড কাপ আরো বেশি এক্সাইটমেন্ট হবে। ইভেন আমার মনে হয় তখন অ্যাকচুয়ালি ব্রাজিল আর্জেন্টিনার ওই ইটাও কমে আসবে একটু, কারণ অনেক ভালো ভালো দল আসবে। আই হোপ সব জায়গা থেকে আসুক না, তাহলে আরো বাড়বে, কম্পিটিশন বাড়বে, মানুষের মানে জানা চাওয়া পাওয়ার আগ্রহটাও বাড়বে আসলে। সো যেহেতু আর্জেন্টিনা ব্রাজিল প্রসঙ্গটা নিয়েই আসলেন, আমার মনে হয় যে এই প্রশ্নটা আপনাকে না করে পারছি না। এখন আপনি আসলে ভাইবটা কি দেখেন, বাংলাদেশে কোন দলের সমর্থকের সংখ্যা বেশি, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আমি বরাবরই যখন জিততে পারতাম না তখনও দেখতাম আর্জেন্টিনাই সাপোর্টার বেশি, আর ব্রাজিলরা হলো অ্যাকচুয়ালি হয় কি যেমন মফ সৃষ্টি করলে মনে হয় যে ওইখানেই মনে পুরো বাংলাদেশটা মনে হয় অকেজ হয়ে যাচ্ছিল মাঝখানে, আমরা যে বুঝতে পারছিলাম হতো কিন্তু শাহবাগ মোড়ে, কিন্তু আমরা ভাবতাম পুরো বাংলাদেশ মনে অকেজ হয়ে গেছে। ব্রাজিলের ব্যাপারটা আমি বলবো ওরকমই, ওরা এতই লাফায় এতই চিল্লায় মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু আমরা আসলে খুব সাইলেন্টলি খেলে 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 কিন্তু এখন টপ 1-এ আছি। আমি একটু পিঞ্চ করেই বললাম আর কি। সো ব্রাজিলিয়ান সাপোর্টার অনেক আছে, বাট আমার মনে হয় আর্জেন্টিনার সাপোর্টার মনে আর্জেন্টিনান বেশি আমি বলবো, কারণ ইভেন এটা আর্জেন্টিনা পর্যন্ত পৌঁছে গেছে এবং ওরা অফিশিয়ালি রিকগনাইজ করে বাংলাদেশ তাদের কত বড় সমর্থক। ইভেন সবচেয়ে কথা মানে অফকোর্স মেসিকে আমার মনে হয় সবাই ভালোবাসে, আমি মেসিকে টার্গেট করে বলছি না, আমার মনে হয় সবাই ভালোবাসে, কিন্তু মেসি তো আর্জেন্টিনাকে যেহেতু রিপ্রেজেন্ট করে, আজকে ফিফা এবার কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজেও মেসিকে নিয়ে বাংলায় লিখে তাকে একটা পোস্ট করা আছে। সো এটা অনেক বড় ব্যাপার আসলে। সো আমি বলবো বাংলাদেশে যদি ওইভাবে বলি, যদি ফিফাও জানে যে বাংলাদেশিরা আর্জেন্টিনাকে ভালোবাসে, সো আমি বলবো আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার বেশি। অনেক আপসেটস ঘটছে এবারের ওয়ার্ল্ড কাপে এবং আর্জেন্টিনা ফ্যান্সরা গতকাল আমি জানি না কতটুকু আপসেট হয়েছেন ব্রাজিলের এই জয়টা নিয়ে, কারণ আমরা কিন্তু সবাই আসলে একটা স্বপ্ন দেখি, যেহেতু এটা মেসির শেষ বিশ্বকাপ, নেইমারেরও হয়তো শেষ বিশ্বকাপ, এরকম একটা স্বপ্নের ম্যাচ সেমিফাইনাল, মানে আপনি কতটা মুখিয়ে আছেন দেখার জন্য যে এরকম একটা ম্যাচ হতে পারে? তো তখন আবহটা কেমন হবে যদি আসলেই ব্রাজিল আর আর্জেন্টিনা সেমিফাইনাল খেলে? এটা তো আমার মনে হয় সবাই চায়, আমার মনে হয় ওয়ার্ল্ডে সবাই চায়, নট লাইক বাংলাদেশি বা সবাই চায়। মানে যতই বলি ফুটবল বা ওয়ার্ল্ড কাপ, আমার মনে হয় ওয়ার্ল্ডে সব জায়গায় বাংলাদেশ হয়তো একটু বেশি, আমরা বেশি লাফালাফি করি, কিন্তু সব জায়গায় কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার একটা খেলা হোক ওয়ার্ল্ড কাপের, কিন্তু সবাই চায়। যতই ব্রাজিল যখন খেলে আমরা অপোজিট টিমে যে সাপোর্ট করি, বাট আসলেই চাই যে ভালো খেলে সেমিফাইনাল পর্যন্ত যাই, যেহেতু এবার একটা অপশন আছে ওরা দুজন মুখোমুখি হওয়ার, সো ওয়াই নট। আমি একদম মন থেকেই চাইবো ব্রাজিল যেন সেমিফাইনাল পর্যন্ত যায়, ইভেন অফকোর্স আর্জেন্টিনা যেন খুব কনফিডেন্টলি সেমিফাইনাল পর্যন্ত যায়, ওদের দেখা হোক, খেলাটা হোক। এবং মেসি থাকাকালীন সময় এবং নেইমার মেসি দে আর ভেরি গুড ফ্রেন্ড এবং তারা মুখোমুখি হবে, এটা কিন্তু একটা অন্যরকম একটা মানে ইতিহাস ঘটবে। আমরা আসলে ভাবছিলাম যে এই ইকুয়েশনে মেবি সামহাও রোনালদোকেও ঢুকিয়ে ফেলা যায় কিনা, কারণ এই গত 10-12-15 বছরের মধ্যে আসলে এই তিনটা নামই পুরো ফুটবল দুনিয়াকে ডমিনেট করেছে, মেসি, নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের প্রসঙ্গটা এই কারণেই আনলাম যে আমরা যদি চিন্তা করে দেখি, আপনি যে ব্র্যান্ডিং এর কথা বললেন, আপনি ডেভিড বেকহামকে দেখে ইন্সপায়ার্ড হয়েছেন, তো এই বিষয়টা কি ক্রিস্টিয়ানো বাকিদের থেকে অনেক বেশি পারেন নাকি, মানে তার ওই প্রেজেন্সটা কি আপনি দেখেন? আমি সিএসসি সত্যি কথা বলবো, মানে লাইক মানে টপ ফ্যান, মানে ওর আমি মানে কেন বলবো, আমি একচুয়ালি আইডল, মানে ওর লাইফস্টাইল বা ওর মানে পুরো নট খেলা, ওর পার্সোনালিটি ওয়াইজ আমি কিন্তু সিআরসি 7 ফ্যান,
ঠিক আছে। ইভেন আমার ভাই মানে আমার বোনের ছেলে, আমার ভাইনা কিন্তু মানে এত পরিমাণ ডাইহার্ট ফ্যান, আমি বাইরের দেশের বাইরে গেলে এনিহাও ও আর কি এমনও বলেন অ্যাকচুয়ালি যে মামা আমি টাকা জমাচ্ছি, তুমি CR7 একটা আমার জন্য পারফিউম এনে নিয়ে আসিও, মানে এরকম একটা ব্যাপার। আমাদের ফ্যামিলির মধ্যে CR7 কিন্তু ফ্যান আছে, কিন্তু এনিহাও আমার কিন্তু ইভেন আর্জেন্টিনার পরে কিন্তু আসলে আমি পার্সোনালি স্পেন আর পর্তুগালকে খুব পছন্দ করি। আর তাহলে তো আপনার সঙ্গে আমার হ্যান্ডশেক করতেই হবে, কারণ আমারও আসলে পছন্দের তালিকায় আর্জেন্টিনা আছে এবং তারপরেই পর্তুগাল। আচ্ছা আমার না, second। আমার কিন্তু কেন যেন আমার মনে হচ্ছিল যে এবার রোনাল্ডোর লাস্ট ওয়ার্ল্ড কাপ আমার মনে হচ্ছিল ভালো খেলুক, একটা ভালো গিফট পেয়ে যাক দেশ থেকে, একটা ভালো করে, কিন্তু ও কিন্তু ওর মতো চেষ্টা করছে পারফর্ম করার, কিন্তু ও কিন্তু পারফর্ম করলে কি হবে, ও কিন্তু বাকি ওর দলের মানুষগুলো সাপোর্ট করছে না, আমার কেন যেন মনে হয়। সো আমি চাই পর্তুগাল ভালো একটা জায়গায় যাক, বাট এইভাবে যেভাবে খেলে খেলে আসছে, এইভাবে খেললে আমার মনে হয় যে কোনো সময় পর্তুগাল ঝরে পড়তে পারে। ইভেন আমি চাই আসলে ও একটা আরো সুন্দর একটা রেকর্ড করে যাক CR7। সত্যি কথা বলতে বড় বড় দলগুলো কিন্তু অলরেডি নেদারল্যান্ড বাদ পড়া শুরু করেছে। জার্মান ঝরে পড়েছে, মানে এখন অনেক ভালো চান্সেস আছে হাই, মানে লাস্টের দিক দিয়ে কিন্তু দেখা যাবে যতটুকুই হোক জার্মান নেদারল্যান্ডকে কথা ফেস করা বা আর্জেন্টিনা ব্রাজিলকে ফেস করা তাদের তুলনায় প্যারাগুয়ে কিংবা তাদের ফেস করার কিন্তু প্রেশারটা অনেকটা কম। এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন যে আসলে যে টিমগুলো উঠছে হয়তো অন্য শিরোপা প্রত্যাশী দলগুলো খুশি হচ্ছে যে এক একটা বড় টিম ঝরে পড়ছে সেই জায়গাটায়। সেই পথ পরিক্রমায় আজকেও কিন্তু বেশ কিছু ম্যাচ রয়েছে। রাত 11টায় আইভরি কোস্ট নরওয়ের মুখোমুখি হবে। নরওয়েরও একজন দারুণ স্ট্রাইকার আছেন আর্লিং হ্যালান্ড, এবং তিনি দলটাকে মোটামুটি সেভাবে নেতৃত্ব দিচ্ছেন। আইভরি কোস্ট তারা খুব এক্সাইটিং ফুটবল খেলে, সো আফ্রিকা ইউরোপের আরও একটা লড়াই আমরা দেখব। এবং তারপর আরও রাতে ফ্রান্স এবং সুইডেন, অল ইউরোপিয়ান অ্যাফেয়ার, তাদের মধ্যেও খেলাটা হবে। শিরোপা প্রত্যাশী দল ফ্রান্স আমার মনে হয় সুইডেনকে হয়তো হারিয়ে দিতে পারে। আপনার একটা ছোট প্রেডিকশনই যদি জানতে চাই, স্কোর লাইন কেমন হতে পারে ফ্রান্স ভার্সেস সুইডেন? আমার এবার সুইডেনের খেলা দেখে আসলেই খুব একটা ভালো লাগেনি। আমি দুটো ম্যাচ তারা নেদারল্যান্ডসের সঙ্গে আবার 5টা গোলও খেয়েছিল। 5টা না 6টা খেলো, 5টা। কারণ লাইক ওই খেলা কেন দেখেছি, আমার সুইডেন আমার এক বড় ভাই থাকে, এবার দেশে ছিল, ওনার জন্য সুইডেন সাপোর্ট করে খেলা দেখেছি। ফাইন, ওকে, কিন্তু সুইডেন আমার মনে হয় না মানে ওয়ার্ল্ড কাপ এইবারে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো একদমই সেই যোগ্যতাটা রাখে, আমি সরি যদি এইভাবে বলি। সো ওই হিসাবে আমি বলবো, আর ফ্রান্স এখন বলবো টপ ক্লাস একটা দল, আমি বলবো খুব স্ট্রং যদি বলি ফ্রান্স, এবং এমবাপে তো মানে মানে বলার কিচ্ছু নেই, মানে প্রুভেন। সো ফ্রান্স আমার মনে হয় এখান থেকে 32-16 আমার মনে হয় খুব ইজিলি বেরিয়ে যাবে। আমি একটা প্রেডিকশন করে বলছি, বাট বলা যাচ্ছে না কি হবে। লেটস সি এমবাপের ফ্রান্স তারা সুইডেনকে হারাতে পারে কিনা আজকে রাতে। এবং তারপর আরও একটা খেলা আছে, যারা স্বাগতিক দেশ মেক্সিকো, তারা ইকুয়েডরের সঙ্গে মোকাবেলা করবে। এই ম্যাচটাও অনেক হাড্ডাহাড্ডি লড়াই নিশ্চয়ই হবে, এবং ওই গত রাতের মতো বা আজ সকালের মতো কিপাররা যেভাবে নায়ক হয়ে উঠেছেন, সে একইভাবে হয়তো নতুন কিছু নায়ককে আমরা আজ রাত বা কাল সকালেই পেয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ শিপন মৈত্র আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং এরই সাথে শেষ করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর আজকের এপিসোড। দেখা হবে আবারও আগামীকাল। ভালো থাকবেন সবাই।